আসসালামু আলাইকুম এভরিওয়ান। সম্পর্কের বন্ধন গল্পের 10 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। তসবি বন্ধ করে ওনার দিকে তাকাতেই আমি অবাক। লোকটি চায়ের কাপটা বিছানার একপাশে রেখে ঘুমিয়ে পড়েছেন। পুরো চাটা শেষও করেনি। লোকটা খাটের মধ্যখানে বালিশ ছাড়াই শুয়ে আছে, পা দুটো বিছানার নিচে। এমনভাবে কেউ ঘুমায়? কেউ ঘুমায় না তো কি হয়েছে, উনি তো ঘুমায়। কতটা ভিন্ন ধরনের লোক উনি, বুঝা বড় দায়। একটা বালিশ নিয়ে ওনার মাথার নিচে দিলাম, সোজা করে শুয়ে দিলাম। বাপরে, বেটা চিকনা হলেও ওজন আছে। সোজা করতে গিয়ে পুরোই হাঁফিয়ে গিয়েছি। ঘুমিয়ে আছেন গভীরভাবে, তার দিকে প্রাণ চেয়ে তাকিয়ে আছি। কতটা নিষ্পাপ লাগে মানুষ ঘুমিয়ে থাকলে। মানুষ যতটাই খারাপ হোক না কেন, ঘুমিয়ে থাকলে সবাইকে নিষ্পাপ লাগে। ওনার মাথাটায় হাত বুলিয়ে দিচ্ছি, আর তার চেহারাটা সুন্দরভাবে দেখছি। বাম গালের মধ্যখানে একটা কালো তিল আছে, যেথায় একটু চুলও বিদ্যমান, যেটা যে কোনো মানুষ সাধারণভাবে দেখতে বা বুঝতে পারবে না। আমিও ঠিক মাত্রই দেখলাম, লোকটা কালো নয়, তবে শ্যামলা বর্ণের। ছেলে হিসেবে পুরোই পারফেক্ট। শ্যামবর্ণে হওয়াতে তিলটা ফুটে উঠেছে। তবে যদি সুন্দর হতেন তাহলে খুব করেই ফুটে উঠতেন। তবে ফুটে ওঠেনি দেখে আমার কাছে ভালোই লাগছে, কারণ আমার মানুষটার সৌন্দর্য আমি এত সহজে অনুভব করতে চাই না। আমি তার মাঝে হারিয়ে গভীরভাবে অনুভব করতে চাই, যেমনটা এখনো করছি। আর কতটা সৌন্দর্য আছে তার মাঝে আমার জানা নেই। ধীরে ধীরে আশা করি জানতে পারবো। আমি তার প্রেমে পড়তে চাই স্বল্প স্বল্প করে, যাতে পুরো জীবনটা লেগে যায় তাহাতে মুগ্ধ হতে। শেষ বিদায় অনুমোদিত হতে চায় মন। আমি যে পড়েছি তার প্রেমে পরিপূর্ণভাবে। আলতো করে তার তিলটা চুমু দিলাম। এভাবে বসে বসে তাকে দেখলে তো আর চলবে না। সংসারের তো কাজগুলো করতে হবে। সংসারটা তো আমারই। আপু আছেন বাসায়, উনার যত্নের ত্রুটি হলে যে খারাপ লাগবে আমার মনে, লাগবে তার ভাইয়েরও। কেননা খুব ভালোবাসেন তিনি তার এই ছোট্ট পরিবারকে, যার জন্য তিনি বিসর্জন দিয়েছেন তার খারাপ দিকগুলোকে। এতে তো আমারই ভালো হয়েছে। রান্নাঘরে নাস্তা বানাচ্ছি, সাথে শাশুড়ি ও ননদ দুজনেই আছে। নীলু এখানে ঘুমায়। আমি হুট করে বলে উঠলাম, আম্মু, ভোরে ওনাকে চাটা কে বানিয়ে দিয়েছে? আপু বলল, কেউ বানিয়ে দিতে হয়নি। আমি বললাম, তো উনি চাটা পেলেন কই? আপু বলল, কেন, ঘরে কি চা বানানোর জিনিসপত্র নেই নাকি? আমি বললাম, আছে তো, থাকলে তো হয় না, চাটাও তো বানাতে হয়। কিন্তু কেউ বানিয়ে না দিলে উনি চা পাইলো কই? আপু বলল, আরে ভাবি, তুমি হয়তো জানো না, আমার ভাই চা বানাতে পারে। আমি বললাম, ও তাই? তবে উনি খুব ভালো চা বানান। রং চা বানাতে যা যা লাগে সবই দিয়েছেন দেখি, কিন্তু এসব তো আমার খুঁজে পেতে কষ্ট হয়ে যায়। একবার খুঁজতে গেলে সব এলোমেলো হয়ে যায়। আর উনি সবই খুঁজে পেয়েছে, একটা জিনিসও জায়গা থেকে নড়েনি। সব জায়গায় সবই ঠিকঠাক মতো আছে। আপু বলল, আরে ভাবি, আমার ভাই তো বাজার থেকে সবকিছু এনে নিজ হাতে গুছিয়ে রাখে, তাই ওকে খুঁজে নিতে কষ্ট হয়নি। বিয়ের পর যদিও এসব কিছু করার সময় পাচ্ছে না। আমি বললাম, ও তাই নাকি? আপু বলল, তুমি তো এখনো কিছুই জানো না। আমার ভাই সব ধরনের রান্না জানে। ওর হাতের রান্না খেলে তুমি ওকে সারা জীবন জ্বালাবে, ওর হাতের রান্না করা বিরিয়ানি খাওয়ার জন্য। আমি বললাম, ও তাই নাকি? তাহলে তো খেতেই হয়। আজ বলবো ওনাকে বিরিয়ানি রান্না করতে। আপু বলল, জি না, ও এখন কেউ বললেও রান্না করবে না, কারণ ওর যখন ইচ্ছে হয় তখনই রান্না করবে।
বলল বিকেলে নাকি ওর টাকা লাগবে। আসলে বোনটা এমনই করে, টাকা লাগলে ড্রয়িং রুম থেকে এসে নিয়ে যায়। আমিও তাকে এই উক্তি মতো টাকা দেই। সন্ধ্যায় বাসায় ফেরার পর নীলু এসে বলে উঠল, মামা আমি তো মামিকে ঠিক করে ফেলেছি, বলেই জড়িয়ে ধরলো। নীলুর কথা শুনে বোনের দিকে তাকালাম। বোন বলল, পছন্দ হয়েছে? এখন তুই কি বলিস? আমি বললাম, আমি আর কি বলবো, আম্মু কি গিয়েছিল? বোন বলল, না। আমি বললাম, তো আম্মু তুমি দেখবে না? আম্মু বলল, আমার দেখা লাগবে না, তোর ছোট মা দেখেছে তাতেই হবে, আমি না হয় একবারে বরণ করে নেওয়ার সময় দেখব। আমি বললাম, তো বোন তুই কি বলিস? আপু বলল, আমার দিক থেকে ওকে, এখন তুই তোর ভাগ্নিকে জিজ্ঞেস কর। আমি বললাম, মামু তুমি কি বলো? ভাগ্নিকে একটু মুচকি হেসে বললাম। ভাগ্নি বলল, আমার পছন্দ হয়নি। আপু বলল, কেন? তখন তো বললি ওকে তোর মামি হিসেবে চাই, এখন আবার কি হলো? বোন রাগী হয়ে নীলুকে কথাটি বলল। নীলু বলল, মেয়েটা আমাকে আদর করেনি কেন? আমি বললাম, আহারে, আচ্ছা ঠিক আছে, বিষয়টাকে নিয়ে পরে তদন্ত করব, আপনি যথাযথ শাস্তি দিয়ে দিবেন। এছাড়া আর কোনো অভিযোগ আছে আপনার? নীলু বলল, না, আমার কোনো অভিযোগ নেই। আমি বললাম, তো তোরা কি ওকে করলি? ওদিক থেকে তারা কি করবে? আপু বলল, মেয়ের বাবা জানাবে বলেছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। পেজ নাম্বার 7, অনুর বাবা এসেছিল, দেখে গেল আমার ব্যবসাগুলো। ওনার সাথে অনুর ভাইও ছিল। ওনারা দুজনের সাথে কথা বলে বুঝতে পারলাম খুবই সেনসিটিভ তারা, পরিবার নিয়ে খুবই সতর্ক। খুব প্রশ্ন করেছিল তারা কিভাবে এই ব্যবসাগুলো দাঁড় করালাম। ওনাদের কথাগুলো আমার কাছে অস্বাভাবিক লাগেনি, কারণ একজন বাবা আর ভাই ওনারা। ওনাদের কলিজাটা আমাদের বাড়িতে পাঠাবেন, একটু খোঁজ না নিয়ে কি দিয়ে দিবে? বাবারা তার মেয়েকে যে মা বলে ডাকে, এই মাকে একটা ছেলের হাতে তুলে দেওয়ার আগে হাজারবার ভাবতে হবে তাদের। একজন বাবা তার মেয়ের প্রতি কতটা যত্নশীল আর দায়িত্ববান, এটা ওনাদের প্রশ্নগুলো করার মাধ্যমেই প্রকাশ পেয়ে গেছি। উনি তো বাবা আর আমি তো আমার বোনের ভাই। তবুও পাক্কা 1 মাস খোঁজ নেওয়ার পর বোনের বিয়ের কথা পাকাপোক্ত করেছি। যাই হোক, এখন পর্যন্ত জানতে পারিনি তাদের কাছে কেমন লেগেছে আমাকে জামাই হিসেবে, কেমন লেগেছে আমার ঘরবাড়ি, তাদের মেয়ে আমার বাড়িতে এসে থাকতে পারবে কিনা, এটাতেও তাদের ভাবতে হবে। এই ভাবনাটায় কিছু সময় লাগতে পারে, তাই স্বাভাবিক। এর আগেও অনুর বাবা অনুর জন্য আরো কয়েকটি সম্বন্ধ বাদ দিয়ে দিয়েছে, কারণ ছেলেগুলো তাদের এলাকার বেড রেকর্ড রয়েছে। তবে উনি আমার এলাকায় তেমন কোনো রিপোর্ট পায়নি। ওনাদের দিক থেকে কবে রিপ্লাই আসে এই চিন্তায় ঘুম আসছে না। পেজ নাম্বার 8, অনুর বাবার কল আসছিল, মায়ের সাথে কথা বলেছেন উনি। ওনাদের দিক থেকে কিছুটা হ্যাঁ সূচক আভাস পাওয়া গেছে, তবুও ওনারা আরো কয়েকবার ঘুরে যেতে চান আর আমাদের অভিভাবকদের সাথে কথা বলতে চান। পেজ নাম্বার 9, ছোট মামা আসছেন আজ। আমার অভিভাবক হলেন তিনি। ছোট থেকে খুব যত্ন সহকারে শাসন করেছেন আমায়। উনি না থাকলে হয়তো আমি রাস্তায় পথহারা হয়ে বেপোয়া ছেলে হয়ে যেতাম। আমার আজ এই ব্যবসার প্রথম মূলটা ওনারই দেওয়া, ফেরতও নেয়নি। ওনার কাছে চির ঋণী হয়ে থাকতে চাই। মামার সাথে অনুর বাবার লোকজনরা কথা বলে বিয়ের পাকাপোক্ত করে নিয়েছে। শুধু যে মামা ছিলেন এমনটা নয়, সমাজের কিছু লোকজন আর আমার জ্যাঠারাও সেখানে ছিলেন। কাবিননামাটাও ফিক্স করে ফেলেছেন ওনারা। আজ কিছুটা শান্তি লাগছে মনে, জীবনে সবকিছুই হাসিল করে নিয়েছি। শুধু একজন জীবন সঙ্গিনীর প্রয়োজন ছিল, সেটাও হয়ে গেল। এখন শুধু তাকে ঘরে নিয়ে আসবো। পেজ নাম্বার 10, বিয়ের দিনটা ঘনিয়ে আসছে। মাঝে মাঝে অনুর সাথে কথা বলতে মন চায়, বলতেও পারি না। জানতে ইচ্ছে করে কেমন অনুভূতি হচ্ছে তার, নতুন জীবনের আভাসটা কেমন লাগছে। তার কন্ট্যাক্ট নাম্বারটা আছে আমার নিকট, তবুও কেন যেন কল দিতে ইচ্ছে করে না। ইচ্ছে করলেও দিই না। থাক না কিছু কথা অবাস্তব। অবাস্তব কিছু অনুভূতিগুলো সত্যি খুব অসাধারণ লাগে। আচ্ছা, অনু কি আমার মতো করে আমায় নিয়ে ভাবছে যেটা আমি ভাবছি তাকে নিয়ে? আমি তো না হয় তাকে জানি, সে কি আমায় জানে? ডায়েরিটা আর বেশি পড়া যাবে না, কারণ একদিনে সব পড়ে গেলে বিপদে পড়ে যাব। কখন আবার উনি এসে পড়ে। ডায়েরিটা জায়গা মতো রেখে দিলাম। ইস, আমি বিয়ের আগে কতটা চিন্তিত ছিলাম এই নিয়ে, তার ভাবনাগুলো কেমন হবে, সে কি আমায় বুঝবে? আর এদিকে উনি আমাকে বিয়ের আগ থেকেই জানতেন, আমার চোখের প্রেমে পড়েছেন। তবে আজ পর্যন্ত দেখলাম না উনাকে আমার চোখের গভীরতায় হারাতে। আজ তো একটা মিথ্যুক শালা। আচ্ছা, উনি তো আমার প্রেমে বহু আগে থেকেই পড়েছে, তবে এই কথাগুলো কেন আমার থেকে গোপন রেখেছে? চাইলেও তো উনি আমাকে জানাতে পারতেন, জানালে তো ভালোই হতো, অন্তত প্রেমটা তো করা যেত। ধুর, কি সব বলছি, আমার তো প্রেমের শখ কখনোই হয়নি। কত সব ছেলেরা আমাকে প্রপোজ করেছিল, কত স্মার্ট পোলারা করেছে, তাদেরও প্রপোজাল
কখনো গ্রহণ করিনি, ওনারটাও হয়তো করতাম না। একদিক থেকে ভালোই হয়েছে, উনি আমাকে প্রেমের প্রস্তাবটা অন্তত দেয়নি। দিলে হয়তো আমি ওনাকে বিয়ে করতাম না, আর আমি ওনাকে বিয়ে করতে না পারলে এত কিউট আর স্মার্ট একটা ছেলে পেতাম না। তবে একটা বিষয়, তিনি সবকিছু বলেছে ওনার কাছে, আমি কি করছি আর আমি কি পছন্দ করি, আমার সবকিছুই ওনাকে বলে দিয়েছে। শালি একটা, তাই তো বলি উনি আমার সম্পর্কে এত কিছু জানেন কি করে। কিছুক্ষণ পর উনি আসছেন, হাতে একটা ব্যাগ, বাজার নিয়ে এসেছেন। এই একটা সমস্যা ওনার, যেখানেই যান যেটা ভালো লাগে হাতে করে নিয়ে আসেন। এখন আবার কি নিয়ে এসেছেন আল্লাহ ভালো জানে। রুমে বসেই কি সব করছে, পুরো রুমটা নাজেহাল করে ফেলেছে। আমি রুমে ঢুকে বললাম, এ কি অবস্থা করেছেন রুমটার? আমার দিকে এক নজর তাকিয়ে আবারও ফাইল খুঁজছে। বাপরে বাপ, ঠিকমতো আমাকে দেখছেনও না, এই বুঝি ওনার ভালোবাসা। রুম গুছোচ্ছি আর নিজে নিজে বকবক করছি। ইচ্ছে করছে ওনার কুলে চড়ে বসি, কিন্তু পারছিও না। উনি কাজ করছেন, ওনাকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না। আর উনি তো আজকাল আমার দিকে চেয়েও দেখেন না। হ্যাঁ, প্রথম প্রথম কতই না কেয়ারিং, আর এখন ফিরেও তাকানোর প্রয়োজন মনে করে না, যেন আমি ওনার কিছুই লাগি না। কোথায় গেল ওনার কেয়ারিং গুলো? উদাও হয়ে গেল নাকি? নাকি নতুন করে কারো চোখের প্রেমে পড়েছে? পড়তেও কি, আজকাল তো চোখ দেখারও সময় হয় না ওনার। উনি নীলুকে ডাক দিলেন। নীলু বলল, জি মামা বলো। উনি বলল, তোর মামার জন্য একটা চা নিয়ে আসতো, তোর নানুকে বল গিয়ে। নীলু রুম থেকে বের হওয়ার আগে আমি তাকে ডাক দিলাম। আমি বললাম, নীলু শুনো। নীলু বলল, কি মামি বলো। আমি বললাম, তুমি না তখন ফোন চেয়েছিলে গেমস খেলবে বলে? ইশারায় তার মামা বলল, তুই চলে যা এখান থেকে। আমি বললাম, কি হয়েছে? নীলু বলল, কিছু না, বলেই দৌড় দিল। ওনার দিকে তাকিয়ে দেখি উনি পিছনে ফিরে আছে। হয়তো নীলু ওনার ভয়ে এমন দৌড় দিয়েছে। আমি আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে পড়লাম। উনি আমাকে চায়ের কথা না বলে নীলুকে ডাক দিয়ে বললেন, কাহিনী কি, এতটা রাগ কিসের ওনার? চাটা এনে টেবিলের সামনে রাখলাম, ওনার চেয়ারের পাশে দাঁড়িয়ে আছি। ওনাকে অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু কি বলবো তা খুঁজে পাচ্ছি না। কোনো কথা না বলে ওনার কোলে বসে পড়লাম। উনি আহাম্মাকের মতো নিশ্চুপ হয়ে গেছেন আমার এমন আচরণ দেখে। কি করবেন বুঝে উঠতে পারছেন না। আমার মুখের দিকে নিঃশব্দে চেয়ে আছে। ওনাকে আমি ইশারায় কাজ করতে বললাম। ওনার চায়ের কাপটায় আমিও একটু ভাগ বসালাম। ইস, আমার আরো একটা শখ আর ইচ্ছে পূরণ হয়েছে। খুব ইচ্ছে ছিল প্রিয় মানুষের সাথে কোনো এক বৃষ্টির দিনে এক কাপে দুজন ভাগাভাগি করে চা খাওয়ার। আজ সেই ইচ্ছেটাও পূরণ হলো। ওনাকে কিস করার প্রচন্ড ইচ্ছে যাচ্ছে মনে। ওনার গাল ধরে আমার দিকে ফিরালাম। আমার ওনাকে চুমু খেতে ইচ্ছে করছে। ইশারায় বলছি সবগুলো ওনাকে, মুখে কিছু বলার সাহস পাচ্ছি না। উনি কিছু না বলে কাজ করেই যাচ্ছে। ওনাকে একটা চুমু খেয়ে ওনার বুকে মাথা গুছিয়ে দিলাম। আচ্ছা, আমি ওনাকে কিস করলাম, এতে কি ওনার একটু অনুভূতি কাজ করেনি? ওনার মনের কোনায় একটু কি নেড়ে ওঠেনি? আমি কি এতটাই লাঞ্ছনা ডিজার্ভ করি যতটা লাঞ্ছনা উনি আমায় করেছেন? উনি নাকি আমাকে ভালোবাসেন, এই বুঝি ওনার ভালোবাসা। প্রথম প্রথম ওনার কত কেয়ারিং, এখন ওনার সেই কেয়ারিং গুলো কোথায় গেল? সত্যি ওনার এই অবহেলাগুলো আমি আর নিতে পারছি না। বুকটা ফেটে কান্না চলে আসছে। ইচ্ছা করছে চিৎকার করে কেঁদে দেই। ওনার বুকে মাথা রেখে কেঁদে চলছে নিঃশব্দে। কাঁদতে কাঁদতে আমার মুখে হেঁচকি উঠে গিয়েছে। উনি বলল, কি হয়েছে তোমার? আমি বললাম, কিছু না। উনি বলল, তাহলে এভাবে কেঁদে সাগর কেন বানিয়ে দিচ্ছ আমার বুকে? আমি বললাম, তো কি করব? উনি বলল, কান্না কেন করছো? আমি বললাম, কান্না পেলে কাঁদবো না তো কি করব? হাসবো? উনি বলল, কিন্তু কান্না করার একটা কারণ তো আছে, তাই না? আমি বললাম, হ্যাঁ। উনি বলল, কারণটা কি? আমি বললাম, আপনি আমাকে এড়িয়ে চলছেন কেন? উনি বলল, আমি তোমাকে এড়িয়ে চলছি? আমি বললাম, হুম। উনি বলল, কখন? আমি বললাম, আজকে কতদিন তো আপনি আমার কাছে আসেন না, জড়িয়ে ধরে ঘুমান না, একটা কিস পর্যন্ত করেননি।